শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কি কঠিন এক পরিস্থিতিতে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট সরকার প্রধান পালিয়ে গেলে দেশ সরকার শূন্য হয়। দর্শক, একটি খবর, সামরিক কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা 60 দিন বাড়ল, তার মানে আরও 2 মাস বাড়ল। এটা খুবই যথার্থ, কেননা এই মুহূর্তে সবাই বুঝতে পারছে যে পুলিশের যে অবস্থা, তাতে যদি সামরিক বাহিনী পাশে না থাকে তাহলে পুলিশ আরও একদম নিষ্ক্রিয় হয়ে পড়বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। দর্শক, একটি খবর, সামরিক কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা 60 দিন বাড়ল, তার মানে আরও 2 মাস বাড়ল। এটা খুবই যথার্থ, কেননা এই মুহূর্তে সবাই বুঝতে পারছে যে পুলিশের যে অবস্থা, তাতে যদি সামরিক বাহিনী পাশে না থাকে তাহলে পুলিশ আরও একদম নিষ্ক্রিয় হয়ে পড়বে এবং পুলিশ কোনো ঝুঁকি ঝামেলা নিতে চাইবে না। প্রতিদিনকার এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে সমস্ত ঘটছে, বিভিন্ন পর্যায়ে বিক্ষোভ হঠাৎ করে ফুসে উঠছে, হয় ঢাকায় নাই ঢাকার বাইরে, এবং অনাকাঙ্ক্ষিত অনেক রকম ঘটনা ঘটছে, সেগুলো সামাল দেওয়ার ক্ষমতা বাস্তবতা হলো যে পুলিশের নেই। কেননা পুলিশের যেই 15 বছর তাদের পুলিশ লীগ, সেই আওয়ামী লীগ ধসের সাথে সাথে পুলিশও কার্যত আসলে ধসে পড়েছে। এটা হলো বাস্তবতা। এই কারণে সেনাবাহিনী খুবই প্রয়োজন ছিল এবং সেনাবাহিনী এখন এসে অন্তত ঠেকনা দিচ্ছে। হ্যাঁ, এটা বলা যায় যে এই সামরিক বাহিনী এখন যেটা ডিউটি করছে তারা খুবই সতর্কতার সাথে করছে, যাতে কোনো রকম ভাবে তাদের উপরে মানবাধিকার লঙ্ঘন বা বাড়াবাড়ি যেটা কোনো রকম যাতে অভিযোগকে উত্থাপন করতে পারেন। এবং চমৎকার গত 2 মাস ধরে তারা, তারও বেশি সময় ধরে তারা, বলা যায় যে 5ই আগস্ট ক্ষমতা পরিবর্তনের সাথে সাথেই তারা দায়িত্ব পালন করছে। এবং সেনাপ্রধান বলেছিলেন যে জনগণের নিরাপত্তার জন্য আমরা আছি, এবং তারা সেই কথা রেখেছে এবং সেই দায়িত্ব পালন করে যাচ্ছে। পুলিশও বেশ এখন তাদের উপর নির্ভরশীল, পুলিশও একটু সাহস পাচ্ছে আর্মি থাকাতে। আর মানুষও যখন নাকি সামরিক বাহিনী দেখছে রাস্তাঘাটে বা ঘটনাস্থলে দ্রুত বেগে ছুটে যাচ্ছে, তারাও একটু আশ্বস্ত হচ্ছে যে না, তাদের নিরাপত্তা আছে। তো এই অবস্থায় তাদের যে 60 দিন বাড়ানোটা, এটা খুবই যুক্তিসঙ্গত এবং এটা একটা মানুষের মধ্যে আশার সঞ্চার হবে। কোস্টগার্ড এবং বিজিবির কর্মকর্তাদেরও এই ক্ষমতা দেয়া হয়েছে, তার মানে সেনাবাহিনী, কোস্টগার্ড এবং বিজিবি তারাও এই ক্ষমতাটা পেল এবং তারা আগামী 60 দিন পুলিশের যে ক্ষমতা সেই রকমই তারা দায়িত্ব পালন করবে। 15ই নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সম পদমর্যাদার কমিশন কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। তাদের পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবিতে পেশনে কর্মরত সামরিক কর্মকর্তারাও একই ক্ষমতা পেয়েছেন। এই ক্ষমতা প্রজ্ঞাপনের তারিখ থেকে 60 দিনের জন্য অর্পণ করা হয়েছে। আমি মনে করি যে সব মিলায় একটা যথার্থ সিদ্ধান্ত হয়েছে এবং সেনাবাহিনী যত বেশি তার ক্ষমতাটা প্রয়োগ করবে, তত মানুষ আশ্বস্ত হবে যে না, সেনাবাহিনী তার সর্বোচ্চ শক্তি দিয়ে মানুষের পাশে আছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কি কঠিন এক পরিস্থিতিতে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট সরকার প্রধান পালিয়ে গেলে দেশ সরকার শূন্য হয় সাময়িকভাবে। পুলিশ প্রশাসন
এই সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লে উদ্বেগজনক এক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বৈরশাসনে বিপর্যস্ত এই দেশকে আমাদের সবাইকে মিলে পুনর্গঠন করতে হচ্ছে। জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা এমন একটি দেশ হাতে পেয়েছি যার সর্বত্র ছিল বিশৃঙ্খলা। স্বৈরশাসন টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। বিপ্লব চলাকালে প্রায় ১,৫০০ ছাত্র শ্রমিক জনতার শহীদে মৃত্যু হয়। আমাদের সরকার প্রতিটি মৃত্যুর তথ্য অত্যন্ত যত্নের সাথে জোগাড় করছে। এই বিপ্লবে আহত হয়েছে ১৯,৯৩১ জন। আহতদের জন্য ঢাকার ১৩টি হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিনই তালিকায় আরো নতুন নতুন শহীদের তথ্য যোগ হচ্ছে, যারা স্বৈরাচারের আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। এই সময় আমরা গুমের তদন্তে একটা কমিশন গঠন করেছি। কমিশন প্রধান আমাকে জানিয়েছেন অক্টোবর পর্যন্ত তারা ১৬০০ গুমের তথ্য পেয়েছেন। তাদের ধারণা এই সংখ্যা ৩,৫০০ ছাড়িয়ে যাবে। অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান। কারো সাধ্য নাই আপনাদের গায়ে আবার হাত দেয়। গুম কমিশনের সদস্যদের কাছে ভুক্তভোগীদের যে বিবরণ আমরা পেয়েছি তা অত্যন্ত মর্মান্তিক। জুলাই আগস্টের বিপ্লবের পর ছাত্রছাত্রীরা শহর বন্দরের দেয়ালে দেয়ালে তাদের মনের কথা লিখেছে। তাদেরও আগে যারা গুমের শিকার হয়েছে প্রতিটি গোপন আস্তানার দেয়ালে দেয়ালে তারা লিখে গেছেন তাদের কষ্টের মর্মস্পর্শী বিবরণ। তাদের এইসব কষ্টের কথা শুনে আমাদের হৃদয় কেঁপে উঠেছে। এসবের সঙ্গে জড়িতদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবই। অভিযুক্ত যত শক্তিশালী হোক, যে বাহিনীরই হোক, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কেবল দেশে নয়, গুম, খুন ও জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ১০০ দিন আগে দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব নেওয়ার পর নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয় বর্তমান সরকারকে। রোববার সকালে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেয়া ১০০ দিনের কার্যক্রম উপস্থাপন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ৩ মাসের মধ্যে রাষ্ট্র সংস্কার কাজে গঠিত কমিশনগুলোর রিপোর্টের উপর ভিত্তি করে নির্বাচন দেওয়া হবে। রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠনে আপনারা জানেন 10টি কমিশন গঠন করা হয়েছে এবং কমিশনগুলোর সাথে প্রায় নিয়মিতই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা স্টেক হোল্ডার আছেন অন্যান্য তারা কিন্তু নিয়মিত বসছেন। আমরা আশা করি যে গিভেন টাইমলাইনের মধ্যে 3 মাসের যে সময়টা দেওয়া হয়েছে তার মধ্যে সরকারের কাছে একটা প্রস্তাবনা আসবে এবং তারপর সরকার ও স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের পথে আগাতে পারবে। সংস্কারের পরে নির্বাচন, এটা তো আমরা বারবার বলছি। সরকারের বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। দায়িত্ব নেওয়ার পর সেই পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে বলে দাবি তার। 3 মাস আগে আমরা কোন অবস্থায় ছিলাম এবং আজকে কোন অবস্থায় আছি, যথেষ্ট অগ্রগতি হয়েছে। তবে যে পরিস্থিতিতে আমরা আসলে সরকারের দায়িত্ব পেয়েছি, আইন শৃঙ্খলা বাহিনী একটা ভঙ্গুর অবস্থায়, পলাতক অবস্থায় ছিল, সেই অবস্থা থেকে এখন দৃশ্যমান পরিবর্তন হচ্ছে। ক্রীড়া সংস্থাগুলোর সংস্কার করা হচ্ছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, যত বড় ফেডারেশন হোক না কেন দুর্নীতির ব্যাপারে ছাড় দেবে না মন্ত্রণালয়। নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পরে বিসিবি এবং বাফুফে উভয়কেই এক্সটার্নাল অডিট করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা নির্দেশনা দিয়েছি। বিসিবি ইতিমধ্যেই এক্সটার্নাল অডিট শুরু করেছে এবং বাফুফেও শুরু করবে এবং সেখানে আর্থিক কেলেঙ্কারির যদি কোনো পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে। গত ১০০ দিনে অন্তর্বর্তী সরকার ৮৬,০০০-এর বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছে বলেও জানান তিনি। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।